আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন। আজকের ক্লাসটির মধ্য দিয়ে আমি অনার্স তৃতীয় বর্ষের ক্লাসগুলো করানো আরম্ভ করছি। আর আজকে প্রথম যেই কোর্সটি আরম্ভ করছি সেটি হচ্ছে কমপ্লেক্স অ্যানালাইসিস, আমাদের থার্ড ইয়ারের একটি কোর্স। তো কমপ্লেক্স অ্যানালাইসিসের মধ্য দিয়ে আজকের ক্লাসটি আরম্ভ করছি এবং এটি হচ্ছে প্রথম অধ্যায়। এই প্রথম অধ্যায়ের যে বিষয়গুলো আছে আগে জানতে হবে, বেসিক বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং এই প্রথম অধ্যায় থেকে আমি প্রায় 18-20টির মতো গুরুত্বপূর্ণ সব এক্সাম্পল সলভ করে দিব এবং এইভাবে আমি প্রত্যেকটি কোর্স শেষ করব। তো আপনাদের যদি এরপরেও কোনো বিষয় বোঝার থাকে, কোনো এক্সাম্পল যদি আলাদা করে সলভ করে দেওয়ার প্রয়োজন থাকে, অবশ্যই সেটি আমাকে কমেন্ট করে লিখে জানাবেন, আমি সাধ্যমতো চেষ্টা করব। তো আজকে যে অধ্যায়টি সেটি বোঝার জন্য আমি প্রথমে একটি ইকুয়েশন লিখছি। x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল 0 একটি ইকুয়েশন। এটিকে আমরা কিভাবে সলভ করতে পারি? x স্কয়ার ইকুয়াল 1 বা x ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার 1, এটা হচ্ছে এর সলিউশন, এই x এর মান। কিন্তু ব্যাপারটা যদি এরকম হয় যে x স্কয়ার প্লাস 1 ইকুয়াল 0, তখন আপনি এটাকে কিভাবে সলভ করবেন? যেমন ধরেন x স্কয়ার ইকুয়াল মাইনাস 1, তখন x এর মান বের করতে গেলে আপনাকে মাইনাস 1 এর রুট করতে হবে, কিন্তু এটা তো করা সম্ভব না, কারণ মাইনাস রুটের কিন্তু ভ্যালুটা আসবে না। অর্থাৎ এই জায়গায় কিন্তু রিয়েল নাম্বার সিস্টেমে এইখান থেকে x এর মানটা বের করা যাচ্ছে না। তো এই বিষয়টাকে সলভ করার জন্যই মূলত কমপ্লেক্স নাম্বার সিস্টেমের উদ্ভাবন হয়েছে, যেখান থেকে আমরা এই জাতীয় ব্যাপারগুলোকে সলভ করতে পারি। তাহলে আমরা এখন আমাদের আলোচনায় চলে যাই। এখানে আমি লিখেছি বেশ কিছু জিনিস, এই প্রত্যেকটা বিষয় আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমে লিখেছি জটিল সংখ্যা কাকে বলে, যে x প্লাস iy আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বলা হয়। এটি হচ্ছে কমন একটি সংজ্ঞা, x প্লাস iy আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বলা হয়। তো যে জায়গায় x এবং y টা হচ্ছে রিয়েল নাম্বারের অংশ, এই যে i টা আছে, এই i টা হচ্ছে মূলত একটা জটিল অংশ। এই i এর মানটাই হচ্ছে এই রুট ওভার মাইনাস 1। তো x এবং y টা হচ্ছে রিয়েল নাম্বারের অংশ। তো এই জটিল সংখ্যাকে প্রকাশ করা হয় z দিয়ে, কিন্তু জটিল সংখ্যার যে সেট, সেই সেটকে সবসময় প্রকাশ করা হয় যে c লিখে তার উপরে যে এরকম একটা দাগ দিতে হয় তার পেট বরাবর। এটা হচ্ছে জটিল সংখ্যার সেট প্রকাশ করার জন্য এই পদ্ধতিটা, যে x প্লাস iy, x, y বিলংস টু r, আর i হচ্ছে রুট ওভার মাইনাস 1। তো এই জটিল সংখ্যার সিস্টেমটা প্রথম উদ্ভাবন করেছেন একজন জার্মান গণিতবিদ কার্ল গাউস 1832 সালে। তো সেখান থেকেই মূলত প্রথম জটিল সংখ্যার উদ্ভাবন হয়েছে। তো এই জটিল সংখ্যাটাকে z দিয়ে প্রকাশ করা হয়। তারপরে আসি, জটিল সংখ্যার দুইটা অংশ রয়েছে, একটি হচ্ছে বাস্তব অংশ আর একটি কাল্পনিক অংশ। তো এই কথাগুলো আমি এখানে লিখেছি, রিয়েল এন্ড ইমাজিনারি পার্ট, এই দুইটা অংশ রয়েছে। তো বাস্তব সংখ্যার রিয়েল পার্টটাকে প্রকাশ করা হয় এই যে আর ই অফ জেড, জেড দিয়ে যেহেতু জটিল সংখ্যাকে প্রকাশ করে, আর আর ই দিয়ে রিয়েল পার্ট অফ কমপ্লেক্স নাম্বারকে প্রকাশ করা হয়। তাহলে এই x প্লাস iy, এই এতটুকুতে x টা হচ্ছে বাস্তব অংশ, রিয়েল পার্ট, আর ইমাজিনারি পার্টকে i m অফ z দিয়ে প্রকাশ করা হয়। আর এই যে y টা আছে, i এর সাথে যেই অংশটুকু আছে সেটা হচ্ছে কাল্পনিক অংশ। আমরা অনেকেই যে মিস্টেকটা করে থাকি যে কাল্পনিক অংশটা আমরা i মনে করি, কিন্তু না, i এর সাথে যে বাস্তব অংশটুকু থাকবে এটাই হচ্ছে কাল্পনিক অংশ। আর আপনি এটাকে এইভাবে লিখতে পারেন a প্লাস ib, কোনো অসুবিধা নেই। আপনি লিখতে পারেন m প্লাস in, অর্থাৎ এই আকারের যদি হয় তখন আমরা সেটাকে জটিল সংখ্যা বলছি। আর এই জটিল সংখ্যার যে অবাস্তব একক, সেই অবাস্তব এককটা হচ্ছে i ইকুয়াল রুট ওভার মাইনাস 1। তারপরে হচ্ছে অনুবন্ধী জটিল সংখ্যা, অর্থাৎ কনজুগেট কমপ্লেক্স নাম্বার। আপনি চিন্তা করুন, z ইকুয়াল যদি x প্লাস iy হয়, তাহলে এর অনুবন্ধী অর্থাৎ এর কনজুগেট হচ্ছে z বার, এটাকে z বার দিয়ে লেখা হয়। x প্লাস iy যদি থাকে তখন সেটা হয়ে যাবে x মাইনাস iy, এইটার অনুবন্ধী হচ্ছে এটা। আবার এই z বারের যদি আপনি আবার একটা অনুবন্ধী বের করতে চান, যে z বার আছে, এখন যদি আপনি আবার ডাবল বার দিয়ে দেন সেটাও কিন্তু z হয়ে যাবে। অর্থাৎ এই যে এই প্রথম যে জটিল সংখ্যাটা, এই জটিল সংখ্যাটা চলে আসবে কিভাবে, z বার সমান হচ্ছে x মাইনাস iy। আপনি যদি z এর উপর আবার বার দেন, ডাবল বার দেন, তাহলে কিন্তু হয়ে যাবে x প্লাস iy। তো এই হলো অনুবন্ধী জটিল সংখ্যা। এখন জটিল সংখ্যার সমতা, ইকুয়ালিটি অফ কমপ্লেক্স নাম্বার, এটা কি রকম, x প্লাস iy, এটা আমি একটা জটিল সংখ্যা লিখলাম এবং আরেকটা জটিল সংখ্যা লিখলাম যেটাকে x1 এবং এটাকে y1 দিয়ে দিলাম, যে x
1 প্লাস আই ওয়াই ওয়ান, এটা একটা জটিল সংখ্যা। আরটা লিখলাম x2 প্লাস আই ওয়াই টু। তাহলে এই যে এই প্রথম যে বাস্তব অংশটুকু আছে x, এই x1 ইকুয়াল হবে এই x2, আর এই যে কাল্পনিক অংশ y1 এইটা সমান হবে এটার কাল্পনিক অংশ y2। তার মানে রিয়েল পার্ট ইকুয়াল রিয়েল পার্ট, কাল্পনিক পার্ট ইকুয়াল হবে কাল্পনিক পার্ট। এটাকে বলা হচ্ছে জটিল সংখ্যার সমতা বা ইকুয়ালিটি অফ কমপ্লেক্স নাম্বার। তারপর জটিল সংখ্যার জ্যামিতিক উপস্থাপন, জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশনটা কিরকম হবে, আমি একটা চিত্র এখানে রেখেছি। যদি ব্যাপারটিকে একটু এক্সপ্লেন করি, এটা হচ্ছে এক্স অক্ষ এবং এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো এক্স অক্ষ বরাবর আমরা বাস্তব অংশকে নিয়েছি এবং আমাদের এখানে এক্স অক্ষটা হচ্ছে ইমাজিনারি পার্ট। এই এক্সটা হচ্ছে ইমাজিনারি পার্ট অফ রিয়েল নাম্বার, রিয়েল পার্ট অফ কমপ্লেক্স নাম্বার, আর এই ওয়াই অক্ষটা হচ্ছে ইমাজিনারি পার্ট অফ কমপ্লেক্স নাম্বার। মানে এক্স অক্ষ বরাবর আমরা এক্স এবং ওয়াই অক্ষ বরাবর যদি y অর্থাৎ ইমাজিনারি পার্টটাকে আমরা চিন্তা করেছি। তো যদি এখানে একটা বিন্দু নেই, যে বিন্দুটা হচ্ছে p, তো এটা যদি x অক্ষ বরাবর এই x যায় এবং y অক্ষ বরাবর এই y দূরত্ব যায়, তখন তার স্থানাঙ্কটা হয় xy, এটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক। আর যদি আমরা কোণ চিন্তা করি, যে থিটা, কোণটা হচ্ছে থিটা এবং এটা r দূরত্বে অবস্থান করছে, তখন এই যে r থিটা এটা হচ্ছে আমাদের পোলার স্থানাঙ্ক। তো এখানে আমরা x অক্ষ বরাবর রিয়েল পার্ট এবং y অক্ষ বরাবর এই যে ইমাজিনারি পার্টটাকে স্থাপন করেছি, এটাই হচ্ছে জটিল সংখ্যার জ্যামিতিক উপস্থাপন। এখান থেকে আমরা জটিল সংখ্যার মডুলাস, আর্গুমেন্ট এবং জটিল সংখ্যার পোলার আকার নির্ণয় করতে পারি। তো সেটা কিভাবে করতে পারি? তো জটিল সংখ্যার মডুলাস মানে হচ্ছে আমরা যে জটিল সংখ্যাকে z দিয়ে প্রকাশ করি তার মডুলাস। আমরা যদি এটা বের করতে পারি তখনই সেটা হবে জটিল সংখ্যার মডুলাস। আর এটা বের করার জন্য খুবই সিম্পল বিষয়টা হচ্ছে, আমরা যদি পোলার স্থানাঙ্কের দিকে নজর দেই, এই যে r, এটা হচ্ছে আমাদের আরটা যে আছে এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ। আর আমরা যে কোণটাকে বিবেচনা করছি, এই কোণটাকে বিবেচনা করলে এটা হচ্ছে আমাদের লম্ব, এটা হচ্ছে আমাদের ভূমি। তো এখান থেকে যদি আমরা r এর মানটা বের করি, যে r স্কয়ার অর্থাৎ অতিভুজ স্কয়ার ইকুয়াল আমরা জানি ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তাহলে হবে x স্কয়ার প্লাস y স্কয়ার। তার মানে r ইকুয়াল হবে √x স্কয়ার প্লাস y স্কয়ার। এই যে r এর মানটা পেয়েছি, এই r এর মানটাকেই বলা হচ্ছে জটিল সংখ্যার মডুলাস। তার মানে এই r এর পরিবর্তে আমরা এই জায়গায় মডুলাস অফ z এটা ইউজ করতে পারি। তাহলে এই জায়গায় আমি লিখছি জটিল সংখ্যার মডুলাসটা কি? জটিল সংখ্যার মডুলাস হচ্ছে পরম মান অফ z ইকুয়াল √x স্কয়ার প্লাস y স্কয়ার। এটাই হচ্ছে জটিল সংখ্যার মডুলাস। আশা করছি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আসুন জটিল সংখ্যার আর্গুমেন্ট কিভাবে নির্ণয় করতে হয়। আমরা কার্তেশীয় স্থানাঙ্ক থেকে আমরা জানি x ইকুয়াল r cos থিটা আর y ইকুয়াল r sin থিটা। আমরা এই প্রথমটাকে যদি 1 নং এবং দ্বিতীয়টাকে যদি 2 নং বিবেচনা করি, আমরা যদি এই জায়গায় 2 নংকে 1 নং দ্বারা ভাগ করে দেই, তাহলে ব্যাপারটা কি রকম হবে? y ভাগ x ইকুয়াল হবে r sin থিটা প্লাস r cos থিটা। তাহলে y ভাগ x ইকুয়াল এই r চলে যাবে, sin থিটা বাই cos থিটা ইকুয়াল হচ্ছে tan থিটা। তার মানে tan থিটা ইকুয়াল হচ্ছে y বাই x। সুতরাং থিটা ইকুয়াল হবে tan ইনভার্স y ভাগ x। এই যে আমরা পাইলাম tan ইনভার্স y বাই x, এটাই হচ্ছে জটিল সংখ্যার আর্গুমেন্ট। তাহলে জটিল সংখ্যার আর্গুমেন্ট সমান আমরা লিখতে পারি tan ইনভার্স y ভাগ x। আশা করছি এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। তারপর লিখেছি ওয়েলারের সূত্র, এটা আমরা অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে এসেছি ফান্ডামেন্টাল ম্যাথমেটিক্স থেকে। ওয়েলারের সূত্রটি হচ্ছে e টু দি পাওয়ার i থিটা ইকুয়াল cos থিটা প্লাস i sin থিটা। এটা হচ্ছে ওয়েলারের সূত্র, e টু দি পাওয়ার i থিটা ইকুয়াল cos থিটা প্লাস i sin থিটা। অনার্স প্রথম বর্ষের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বইটির 6ষ্ঠ অধ্যায় কমপ্লেক্স নাম্বার নামে যে অধ্যায়টা ছিল, সেখানে কিন্তু এই ওয়েলারের সূত্রটা বিস্তারিত ব্যাখ্যা করে দেখিয়ে দেওয়া হয়েছে। তো এখন আমরা এই জটিল সংখ্যার পোলার আকারটা দেখব। তাহলে পোলার আকারটা কিভাবে বের করা যায় আমি একটু এই পাশে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমরা জানি যে জটিল সংখ্যা z ইকুয়াল হচ্ছে x প্লাস i y। আচ্ছা, তাহলে z ইকুয়াল x সমান আমরা কিন্তু পেয়েছি r cos থিটা, আমরা এটা জানি, আর y সমান হচ্ছে r sin থিটা। আমরা পোলার স্থানাঙ্ক থেকে আমরা এই ব্যাপারটা জানি। তাহলে x এর জায়গায় আমরা লিখব r cos থিটা প্লাস i ইনটু y এর জায়গায় লিখব r sin থিটা।
তো এখন যদি এই দুই জায়গা থেকে আরটাকে কমন নেই তাহলে ভিতরে থাকবে কিন্তু cos থিটা প্লাস i sin থিটা। তাহলে z ইকুয়াল এই যে r আমি এটা লিখলাম, আর cos থিটা প্লাস i sin থিটা একটু আগে কিন্তু বলেছি ওয়েলারের সূত্র অনুযায়ী cos থিটা প্লাস i sin থিটা ইকুয়াল হচ্ছে e টু দি পাওয়ার i থিটা। তাহলে r কে রেখে cos থিটা প্লাস i sin থিটার পরিবর্তে e টু দি পাওয়ার i থিটা লিখতে পারি। তাহলে cos থিটা প্লাস i sin থিটার পরিবর্তে e টু দি পাওয়ার i থিটা লিখছি। এই যে z ইকুয়াল r e টু দি পাওয়ার i থিটা, এটাই হচ্ছে জটিল সংখ্যার পোলার আকার, এক্সপোনেনশিয়াল ফর্ম। z ইকুয়াল r e টু দি পাওয়ার i থিটা। তো এই হচ্ছে মোটামুটি আলোচনা। তারপরে জটিল সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে করতে হয় সেই বিষয়গুলো ফার্স্ট ইয়ারে আপনারা শিখে আসছেন, তাই সেই বিষয়গুলো এখন আমি আলোচনা করে ভিডিওটি লম্বা করছি না। তো আজকের ক্লাসটিতে আমি একটা এক্সাম্পল করাবো, এই এক্সাম্পলটা আমি এই পাশে সলভ করে দিচ্ছি। তো আমি যে দুইটা বই থেকে অঙ্কগুলো সলভ করাবো এক্সাম্পলগুলো, একটা হচ্ছে তিতাস পাবলিকেশনসের কমপ্লেক্স অ্যানালাইসিস এবং আরেকটা হচ্ছে তুতুহিন পাবলিকেশনের কমপ্লেক্স অ্যানালাইসিস। তো এই দুইটি বইয়ের সহযোগিতা নিয়ে মূলত আমি অঙ্কগুলো করবো। আর আমি যে অঙ্কের নাম্বারগুলো দিব, মানে এই যে এখন এক্সাম্পল 3, 4, 5, 6 সলভ করছি, সেটা কোন বই থেকে, সেটা হচ্ছে এই যে তিতাস পাবলিকেশনসের এই কমপ্লেক্স অ্যানালাইসিস বইটি থেকে। তো আপনারাও কিন্তু কমপক্ষে দুইটা বই নিয়ে স্টাডি করবেন। একটা বই কিন্তু কখনো পূর্ণাঙ্গ হয় না, দুইটা বই দেখে দেখে মিলিয়ে মিলিয়ে পড়লে একটা বই যেটা বাদ থাকে সেটা কিন্তু আরেকটা বই উঠে আসে। এজন্য দুইটা বই যদি আপনারা মিলিয়ে পড়েন তাহলে কিন্তু যে কোনো কোর্স সম্পর্কে একটু ভালো জানতে পারবেন। এখন আমি এক্সাম্পল 3 সমাধান করব। এক্সাম্পল 3 আমি লিখেছি ফাইন্ড দ্য মডুলাস এন্ড আর্গুমেন্ট অফ দ্য ফলোইং কমপ্লেক্স নাম্বার। এক নাম্বার যে কোডটা আছে এক্সাম্পল 3 এর -2 ডিভাইডেড বাই 1 প্লাস i√3, অর্থাৎ এই যে এইটা থেকে আমাদেরকে আর্গুমেন্ট এবং মডুলাস নির্ণয় করতে হবে। তাহলে আমি অঙ্কটি স্টার্ট করছি। এক্সাম্পলটি হলো -2 ডিভাইডেড বাই 1 প্লাস i√3। তো এটাকে আমরা যে কাজটুকু করতে পারি, -2 এর সাথে 1 মাইনাস i√3 এবং নিচের রাশিটির সাথে অর্থাৎ 1 প্লাস i√3 এর সাথে 1 মাইনাস i√3 গুণ করে দিলাম, অর্থাৎ উপরে নিচে যে এই রাশিটা দিয়ে গুণ করে দিলাম। যদি গুণ করি তাহলে উপরে হবে, এখন যদি -2 দিয়ে সবটাকে গুণ করি -2 মাইনাস মাইনাসে প্লাস i2√3, এটা হবে -2 দিয়ে এটাকে গুণ করে দেওয়ার পর। আর নিচে কিন্তু a প্লাস b প্লাস b সূত্র প্রয়োগ করা যায়, তাহলে সেটাকে লেখা যায় a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে b হচ্ছে i√3, তার মানে i টা কিন্তু স্কয়ার হয়ে যাবে এবং √3 টাকে যদি আমরা স্কয়ার করি তখন শুধুমাত্র 3 থাকবে, অর্থাৎ i স্কয়ার 3। তো এটা হবে -2 প্লাস i2√3 ডিভাইডেড বাই 1 মাইনাস, আপনারা জানেন যে এই যে i স্কয়ার আছে, এই i স্কয়ারের ভ্যালুটা হচ্ছে -1, অর্থাৎ i স্কয়ার ইকুয়াল হচ্ছে -1। তো এই i স্কয়ারের জায়গায় যদি -1 বসাই তাহলে মাইনাস এবং এই জায়গায় মাইনাসে প্লাস হয়ে যাবে এবং এখানে থাকবে কিন্তু 3, এবং এই 3 প্লাস 1 যোগ করলে একসাথে 4 হয়ে যায়, তাহলে আমি 4 লিখে দিচ্ছি। এখন ভগ্নাংশের সিম্পল নিয়ম অনুযায়ী আমরা লিখতে পারি একবার -2 ডিভাইডেড বাই 4 প্লাস i2√3 ডিভাইডেড বাই 4, তাহলে এখানে থাকবে -1/2, আর এখানে আমরা 2 দিয়ে যদি 4 কে কাটি তাহলে থাকবে i√3 ডিভাইডেড বাই 2। এখন কিন্তু এটা আমাদের কি হয়ে গিয়েছে, x প্লাস iy এই আকারের একটা ফর্ম কিন্তু আমাদের চলে আসছে। আমাদেরকে মূলত মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করার পূর্বে যেই এক্সাম্পলটা আমাদেরকে সলভ করতে দিবে সেটিকে কমপ্লেক্স নাম্বারের আকারে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যেতে হবে। কমপ্লেক্স নাম্বারের যে আকারটা ধরনটা সেটা হচ্ছে x প্লাস iy, আর আমরাও এখানে সবশেষ যে মানটুকু পেয়েছি সেটা হচ্ছে -1/2 প্লাস i√3 ডিভাইডেড বাই 2। তো এখানে আমাদের এই যে -1/2 এটা হচ্ছে আমাদের রিয়েল পার্ট, অর্থাৎ এই যে x ইকুয়াল আমরা এটাকে মনে করছি, এবং এই যে y সমান এই √3/2 এটা হচ্ছে আমাদের y এর অংশ, কাল্পনিক অংশ। তো এখন আমরা মডুলাস নির্ণয় করব। তো এখানে লিখছি তাহলে মডুলাস অফ z ইকুয়াল, আমরা জানি যে একটু আগে আমরা সূত্র থেকে শিখেছি যে কমপ্লেক্স নাম্বারের মডুলাস হচ্ছে √x² + y²। তাহলে আমরা এই জায়গায় লিখছি √x² + y²। আমরা x সমান পেয়েছি কিন্তু এই যে -1/2, তাহলে
1/2 এটার উপরে হবে স্কয়ার প্লাস আর y সমান পেয়েছি √3/2, তাহলে √3/2 এটার উপরেও স্কয়ার হবে। এখন যদি আমরা স্কয়ারগুলোকে নিয়ে কাজ করি তাহলে -1/2 কে স্কয়ার করলে হয়ে যাবে 1/4 প্লাস এটা হয়ে যাবে 3/4। ভিতরে যদি লসাগু নেই তাহলে হবে 1 + 3 অর্থাৎ √4/4 ইকুয়াল হয়ে যাবে 1। এটা হচ্ছে এই এক্সাম্পলের মডুলাস। সুতরাং মডুলাস অফ z ইকুয়াল হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের একটা आंसर। এখন আমরা আর্গুমেন্ট নির্ণয় করব। এই জটিল সংখ্যাটার আর্গুমেন্ট নির্ণয় করতে হবে। আর আর্গুমেন্টের ব্যাপারটা আমি এখানে আলোচনা করেছিলাম, জটিল সংখ্যার আর্গুমেন্ট ইকুয়াল হচ্ছে tan ইনভার্স y/x। আচ্ছা, এখানে আমি একটা কথা বলতে ভুলে গিয়েছি, এই যে মানটা বের করা হয়েছে যে জটিল সংখ্যার আর্গুমেন্ট সমান tan ইনভার্স y/x, এটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট। প্রিন্সিপাল আর্গুমেন্ট মানে মুখ্য আর্গুমেন্ট। তো আরেকটা আর্গুমেন্ট আছে সেটাকে বলা হয় জেনারেল আর্গুমেন্ট। তো জেনারেল আর্গুমেন্টটা কি হবে? প্রিন্সিপাল আর্গুমেন্টের সাথে আমরা যদি 2n π যোগ করে দিই তাহলে প্রিন্সিপাল আর্গুমেন্টটা এখানে হচ্ছে tan ইনভার্স y/x, এর সাথে যদি আমরা 2n π এই জিনিসটা যোগ করে দিই তাহলে সেটা হয়ে যাবে জেনারেল আর্গুমেন্ট। আমাদেরকে যত জায়গায় আর্গুমেন্ট নির্ণয় করতে বলবে তত জায়গায় আমরা এই দুইটাই নির্ণয় করব, প্রিন্সিপাল আর্গুমেন্ট এন্ড জেনারেল আর্গুমেন্ট, এই দুইটাই আমাদেরকে বের করতে হবে। আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়েছি তখন কিন্তু শুধুমাত্র এই যে এই পর্যন্তই ছিল, আমরা এই প্রিন্সিপাল আর্গুমেন্ট পর্যন্ত নির্ণয় করতাম। তাহলে আর্গুমেন্টটা আমি এই পাশে নির্ণয় করে দেখিয়ে দিচ্ছি। তাহলে লিখলাম দ্য প্রিন্সিপাল আর্গুমেন্ট ইকুয়াল tan ইনভার্স y/x। তো এখন আমরা মানগুলো বসিয়ে দিব। তাহলে tan ইনভার্স আমরা y সমান পেয়েছি যে √3/2 ডিভাইডেড বাই x সমান পেয়েছি -1/2। তাহলে tan ইনভার্স যদি আমরা এটাকে গুণ করে দিই তাহলে হয়ে যাবে √3/2 ইনটু মাইনাস এটা হয়ে যাবে 2/1, অর্থাৎ উল্টে যাবে কিন্তু। তাহলে এই 2 চলে যাবে, তাহলে tan ইনভার্স থাকবে কিন্তু এখানে যেটা একটা মাইনাস আছে যেটা, তাহলে থাকবে -√3। আর tan ইনভার্স -√3 সমান হচ্ছে 2π/3, এটা হচ্ছে এর মান 2π/3। তো এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল আর্গুমেন্ট। তাহলে এখন আমাদেরকে জেনারেল আর্গুমেন্টটাও নির্ণয় করতে হবে। তাহলে লিখছি এন্ড দ্য জেনারেল আর্গুমেন্ট, যে আর্গুমেন্টটা আমাদের বের হয়েছে এটার সাথে জাস্ট 2n π যোগ করে দিব। তাহলে 2n π প্লাস অলরেডি আমরা পেয়েছি 2π/3। তাহলে এটা হচ্ছে জেনারেল আর্গুমেন্ট। তো এই জায়গায় n টা কি এটার একটা পরিচয় কিন্তু অবশ্যই দিয়ে দিতে হবে। হোয়ার n ইকুয়াল হচ্ছে 0 +-1 +-2 এরকম। তো এই ছিল एग्जांपल 3 যেখান থেকে আমরা মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করেছি। আশা করছি এই ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাসগুলোতে আমি আরো প্রায় 18 থেকে 20টি গুরুত্বপূর্ণ एग्जांपल সলভ করে দিব যেগুলো বিগত সালের পরীক্ষায় এসেছে। আজকের ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন এবং ভিডিওটি লাইক করবেন, ভালো লাগলে আপনার বন্ধুদের সাথেও শেয়ার করবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। পরবর্তী ক্লাসে আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে গুরুত্বপূর্ণ সকল एग्जांपलेর সলিউশন নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।